সুমনা বিন্দু দেবী এবং মোহন্তবাবুর ছেলে অসিতের বউ ছিল। শ্বশুর শাশুড়ি স্বামী এবং ননদ রুচিকে নিয়ে তার সুখের সংসার। বিয়ের পরেই সে পরিবারের সমস্ত মানুষজনকে আপন করে নিয়েছিল। সারাদিন বাড়িতে সমস্ত রকমের কাজকর্ম করত। এমনই একদিন সকালে বিন্দু দেবী তাকে বলেন, বৌমা, ও বৌমা, চা হয়ে গেছে? 8টা বাজে। কখন চা খাবো আর কখন প্রেশারের ওষুধ খাবো? সুমনা, আমার কালো মজার এক পাটি পাচ্ছি না, কোথায় রেখেছো? খুঁজে দাও। বৌদি, আমার টিফিনটা একটু তাড়াতাড়ি প্যাক করে দাও না, আমার আর খাওয়ার সময় নেই, এমনিতেই দেরি হয়ে গেছে। ফার্স্ট ক্লাসটা মনে হয় মিস হয়ে যাবে, আমি রাস্তাতে খেয়ে নেব। আরে বাবা, সবাই একসঙ্গে কাজ করলে ও কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না? রুচি, তুই তো তোর নিজের টিফিন নিজে প্যাক করে নিতে পারিস। বৌমা একা কত দিকে যাবে? বাবা, আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এই ড্রেসে আমি আর রান্নাঘরে ঢুকতে পারবো না। এক্ষুনি হলুদ তেলে ছিটে পড়ে আমার জামাটা নষ্ট হয়ে যাবে। বৌদি কেন এত দেরিতে কাজ করে? আর একটু ফাস্ট করলেই তো হয় নাকি? সুমনা ছুটে ছুটে সবার ফরমাইশ শুনছিল। ননদ কলেজ চলে যাওয়ার পর এবং স্বামী ও শ্বশুর অফিস চলে যাবার পর আরাম করে নিজে চা খেতে বসে। এভাবেই সুমনার প্রত্যেকটা দিন কাটছিল। সারাদিন দৌড়ঝাঁপ করে কাজকর্ম করত এবং সবার মন রাখার চেষ্টা করত। একদিন রাতে সুমনা সবাইকে খেতে দেয়। তখন তার শ্বশুরমশাই বলেন, বৌমা, আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এত কাজ করো, তুমিও আমাদের সঙ্গে খেতে বসে পড়ো। ঠিক আছে বাবা। এই বলে সুমনা যেই খাবার টেবিলে বসেছে ঠিক তখনই অসিত বলে, সুমনা, ফ্রিজ থেকে মিষ্টি আচারটা বের করে আনো তো, অনেকদিন হয়ে গেল আচার খাওয়া হয়নি। সুমনা ফ্রিজ থেকে আচার নিয়ে এসে অসিতকে দেয় এবং খেতে বসে। ঠিক এমন সময় আবার রুচি বলে, বৌদি, আমার জন্য টক দইটাই চিনি দিয়ে মিশিয়ে আনো, আর সঙ্গে একটু বিট নুন দিয়ে দেবে। হ্যাঁ, আনছি। সুমনা রুচির জন্য দই চিনি মিশিয়ে আনে এবং তাকে খেতে দেয়। নিজের প্লেটে সবজি ভাত ইত্যাদি তুলে যেই মুখে দিতে যাবে ঠিক তখনই বিন্দু দেবী বলেন, বৌমা, এই শসাটা তো একেবারে তেতো, এটা তো খাওয়াই যাচ্ছে না। তুমি ফ্রিজ থেকে একটা ভালো দেখে শসা কেটে এনে দাও তো। আর শোনো, একটু চেক করে নেবে তেতো কিনা। হাতের ভাতের প্লেট রেখে সুমনা আবার শসা কাটতে যায়। শসা নিয়ে এসে টেবিলে রাখে এবং চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকে। তখন অসিত বলে, আরে সুমনা, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো। না না, তোমাদের সবার খাওয়া হয়ে যাক, তারপর আমি খাবো। এভাবে বারবার প্লেট ছেড়ে উঠলে খাবারের অপমান হয়। আরে বাবা, আরে আগে থেকে সবকিছু নিয়ে বসলে এভাবে তার বারবার উঠতে হয় না, এগুলো মাথায় রেখে তবে খেতে দিতে হয়। বিন্দু দেবীর কথায় সুমনের একটু খারাপ লাগে। সবাই খেয়ে উঠে যাওয়ার পর সে খেতে বসে এবং মনে মনে বলে, আচ্ছা, আমি যে এদেরকে এত ভালোবাসি, নিজের ভাবি, এরাও কি আমাকে এতটাই ভালোবাসে? আমাকে এদের পরিবারের অংশ বলে মনে করে আদৌ, নাকি আমি শুধু কাজকর্ম করি বলেই আর এদের প্রয়োজন মেটাই বলে এরা আমাকে এখানে রেখেছে? এইসব কথা ভাবতে ভাবতে সুমনার খাওয়া হয়ে যায়। সে বেডরুমে গিয়ে অসিতকে বলে, আচ্ছা অসিত, আমাকে একটা কথা বলো তো, আমার যদি কিছু হয়ে যায় তুমি কি আবার একটা বিয়ে করবে? এ আবার কি ধরনের প্রশ্ন? তুমি পাগল নাকি? তোমার আবার কি হবে? তোমার আমি কিছু হতেই দেব না। আমি যেটা বলছি সেটার উত্তর তুমি দাও। না, আমি তোমাকে খুব ভালোবাসি সুমনা, তোমার জায়গা আর কেউই নিতে পারবে না। এরপর অসিত এবং সুমনা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে। তারপর অসিত ঘুমিয়ে পড়ে। সুমনা তার সেলফোন বার করে এবং তার বান্ধবী রাগিনীকে ফোন করে। কি ব্যাপার সুমনা, এত রাতে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, সবকিছু ঠিক আছে, তুই বল, তোর কি খবর? এভাবে কথাবার্তা বলতে বলতে সুমনা তার মনের কথা রাগিনীকে বলে। সবকিছু শুনে রাগিনী বলে, দেখ সুমনা, প্রত্যেকটা বাড়ির বৌমাকে তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আর বাড়ির লোকেরা অনেকটা এর জন্যই তাদের বৌমাকে পছন্দ করে। তবে এটাকে স্বার্থপরতা বললে ভুল হবে। আমরা সবাই একে অপরের উপরে নির্ভরশীল। তোর উপরে যেমন তোর পরিবার নির্ভরশীল, তেমন তুইও তোর পরিবারের উপরে নির্ভরশীল। তবে যদি তারা শুধু তোর পরিশ্রম দেখেই তোকে বাড়িতে রাখে, তাহলে তো এটা ঠিক না। আমি তো সেই কথাটাই বলছি, কিন্তু আমি বুঝবো কি করে যে সত্যিটা কি? এর জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। তুই এক কাজ কর, কয়েকদিনের জন্য সবকিছু ভুলে যাওয়ার নাটক কর, তারপর দেখবি আসল সত্যি বেরিয়ে আসবে। বাহ, প্ল্যানটা তো জবরদস্ত দিয়েছিস। দেখি কাল থেকেই প্ল্যান অনুযায়ী কাজ করা হবে। পরের দিন সুমনা ছাদে কাপড় মেলতে গিয়েছিল। কাপড় নিয়ে নামার সময় বিন্দু দেবী বলেন, বৌমা, ও বৌমা, আরে আর কতক্ষণ ছাদে থাকবে?
এদিকে তো খিদেতে পেট একেবারে চোঁচো করছে। শাশুড়ির চিৎকার শুনে সুমনা তাড়াহুড়ো করে নিচে নামতে যায় এবং তার পা পিছলে যায় ও মাথায় চোট লাগে। কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং চিকিৎসা করে। জ্ঞান ফেরার পর সে সবাইকে নিজের পাশে দেখতে পায় এবং মনে মনে ভাবে, আরে আমি কিভাবে পড়ে গেলাম? মাথাটাতেও তো খুব চোট লেগেছে। এই সুযোগে সদ্ব্যবহার আমাকে করতেই হবে। বৌমা, ও বৌমা, কোথায় আছো? মোহন্ত বাবুর কথা শুনে সুমনা ভুরু কুঁচকে সবার দিকে তাকায় আর বলে, কে আপনারা? এটা আমি কোথায় এসে গেছি? আমি এখানে কি করে এলাম? সুমনার এই আচরণে সবাই খুব অবাক হয়। তখন ডাক্তার মিতালি সবাইকে বাইরে নিয়ে গিয়ে বলে, দেখুন, আমার মনে হয় ওনার মাথায় চোট লাগার ফলে শর্ট টাইম মেমোরিটা লস হয়ে গেছে, এজন্য উনি কাউকে চিনতে পারছেন না। এবার কি হবে ম্যাডাম? আমাদের বৌমা কি সবকিছু ভুলে গেছে? আপাতত মনে হচ্ছে উনি সবাইকে ভুলে গেছেন। 1 সপ্তাহ পর ওনার একটা টেস্ট হবে। টেস্টের রিপোর্ট দেখেই আমরা কিছু বলতে পারবো। ততদিন আপনারা একটু সতর্ক থাকবেন, ওনার কাছে কোনো পুরানো কথা তুলবেন না। আর হ্যাঁ, উনি হয়তো মাথায় জোর দিয়ে সেটাকে চিন্তা করার চেষ্টা করবেন। এটা কিন্তু ওনার পক্ষে আরো বেশি ক্ষতিকারক হতে পারে। এই বলে ডাক্তার মিতালি সেখান থেকে চলে যায়। বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে যায় এবং তারা আবার সুমনার কাছে আসে। এবার সুমনা চিৎকার চেঁচামেচি করে। তখন মোহন্তবাবু বলেন, আরে আরে মা, তুমি এইভাবে অস্থির হয়ে যেও না। আসলে তোমার বাবা মা একটু বাইরে বেড়াতে গিয়েছে, তাই জন্য তোমাকে এখানে রেখে গিয়েছে। এই বাড়িটা তোমারই, আর আমরা এখানে তোমার দেখাশোনা করার জন্যই আছি। আপনারা এখানে কবে থেকে আছেন? আর এরা সবাই কে? আমি হলাম এবারে কেয়ারটেকার, আর ইনি হচ্ছেন আমার স্ত্রী। ইনি বাড়ির সমস্ত রান্না বান্না করেন। আর এই হচ্ছে আমার ছেলে, বাজার দোকান সদা সবই এই করে দেয়। আর ওই শাকচুন্নির মতন দেখতে মেয়েটা কে? ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? হ হ, এ হচ্ছে আমার মেয়ে রুচি। ছোটখাটো পরামর্শ শোনার জন্য আছে। তোমার যা দরকার হবে তুমি ওকেই বলবে, কেমন? ঠিক আছে। এই রুচি, আমি একটু জুস খাবো, তাড়াতাড়ি আমার জন্য জুস করে আনো তো। সুমনার কথা শুনে রুচি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তার পেছন পেছন বাকি সবাইও আসে। তখন রুচি তার বাবাকে বলে, এসব কি বাবা? আমি এই বাড়ির কাজের মেয়ে, দেখলে তো বৌদি আমাকে কিভাবে অর্ডার করলো। আরে মা, ও আর কি, আর ইচ্ছে করেই ওসব করছে। বেচারির মাথার চোট লেগেছে তো সবকিছু ভুলে গেছে। ডাক্তারের কথা মনে নেই? কি বলেছিল ডাক্তার? সে তো বুঝছি, কিন্তু তুমি আমাকে তা বলে রাঁধুনি বললে। মা বাবা একেবারে ঠিক বলেছে। এখন সুমনাকে অত চাপ দেওয়া যাবে না। এখন যদি তোমরা বলো যে বাড়ির বউ, তাহলে ওর চিন্তা ভাবনা করবে, এতে করে ওরই ক্ষতি হতে পারে। তাই তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ কিছুদিনের জন্য এসব কিছু সহ্য করে নাও। অসিতের কথায় বিন্দু দেবী এবং রুচি রাজি হয়ে যায়। এরপর থেকে সুমনা সারাদিন এটা ওটা ফরমাশ করত এবং বিন্দু দেবী ও রুচি সবকিছুই শুনতো। এতে করে সুমনা আরো বেশি মজা পাচ্ছিল। একদিন সুমনা রান্নাঘরে আসে এবং বলে, কি ব্যাপার, এখনো রান্নাঘরে কোনো রান্না বান্না চাপেনি দেখছি? এত বেলা অবধি কি আমি না খেয়ে বসে থাকবো নাকি? ম্যাডাম, আপনি যদি অর্ডারটা সকাল সকাল দিতেন তাহলে আমরা সকাল সকালই খাবারটা রেডি করে আপনাকে দিতাম। আপনার মনে হয় না আপনি অর্ডার দিতে একটু দেরি করে ফেলেছেন? তোমার তো দেখছি বড্ড বেশি সাহস। এভাবে আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো। বেশি না বকে তাড়াতাড়ি খাবারটা বানাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আরে আরে, এত চেঁচামেচি কিসের? খাবার দিতে একটু দেরি হলে এভাবে চেঁচামেচি করবে? আড়াল থেকে মোহন্তবাবু ধীরে ধীরে বলেন, দেখলে তো বিন্দু, আজকে বৌমাকে তুমি এইভাবে বলছো। এখন ভেবে দেখো বৌমার এসব কথা কত খারাপ লাগে। কি ব্যাপার, কানে কানে কিসব কথাবার্তা চলছে শুনি? না না বৌমা, তুমি গিয়ে বসো, এক্ষুনি খাবার রেডি হচ্ছে। বৌমা? কে বৌমা? আরে বৌমা নয়, বাবা বলছে বোমা। আসলে বাবা মাকে না বোমা বোমা বলে। আপনি কি একটু বসুন, আমরা এক্ষুনি খাবার নিয়ে আসছি। সুমনা রান্নাঘর থেকে চলে যায় এবং ঘরে গিয়ে মনে মনে খুব হাসাহাসি করে আর বলে, বেশ মজা হচ্ছে। সবাইকে কিভাবে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি। এই খেলাটা আরো বেশ কিছুদিন খেলতে হবে, ততদিন আমি আরাম করে একটু পায়ে পা তুলে বসে বসে খাবো। সুমনা এই সবকিছুই খুব এনজয় করছিল, কিন্তু অসিত মনে মনে খুব বিরক্ত হয়ে উঠেছিল। এরপর অসিত ডাক্তারের কাছে রিপোর্ট আনতে যায়। তখন ডাক্তার মিতালি বলে, দেখুন অসিত বাবু, আমরা সুমনা দেবীর সমস্ত রিপোর্ট চেক করেছি, ওনার কোনো সমস্যা নেই।
সমস্যা নেই, তাহলে ও সবকিছু ভুলে গেছে কেন? সেটাই তো, এমনকি আমি রিপোর্টগুলো আমার সিনিয়র স্যারকেও পাঠিয়েছি। সবাই চেক করে ফাইন বলেছেন। ওনার মাথায় সামান্য কোনো রকমের একটুও সমস্যা পাওয়া যায়নি। অসিত সেখান থেকে বেরিয়ে এসব কথা চিন্তা করতে থাকে। এরপর সে বাড়ি গিয়ে তার বাবা মা এবং বোনকে ডেকে বলে, বাবা মা, খবর খুব একটা ভালো নেই। ডাক্তার বলেছে সুমনা আর কখনোই ভালো হবে না, সবকিছু ভুলে গিয়েছে। এবার কি হবে? তুই এত ভেঙে পড়িস না বাবা, আমরা বৌমাকে আরো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। এতে কোনো লাভ নেই মা, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি ভেবেছি সুমনাকে ওর বাবার কাছে রেখে আসবো। যখন সবকিছু ভুলে গিয়েছে তাহলে ওকে আর এখানে রেখে লাভ নেই, আর আমি ভাবছি একটা অন্য বিয়ে করে নেব। অসিতের কথা শুনে সবাই খুব চমকে যায়। সুমনা ঘরের ভেতর থেকে সবকিছু শুনছিল। দ্বিতীয় বিয়ের কথা শুনে সে ছুটে ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, এইসব তুমি কি বলছো? তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না আর অন্য কাউকে বিয়ে করবে না। এরই মধ্যে তুমি সবকিছু ভুলে গেলে। নিজের অজান্তেই সুমনা সবার কাছে এসে এসব বলে ধরা পড়ে যায়। তখন অসিত হাসতে হাসতে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে বলতে হয় অতীতের প্রত্যেকটা কথাই তোমার ভালোভাবে মনে আছে, আর এই সব কিছু নাটক ছিল। ধরা পড়ে যাওয়ার পর সুমনা খুবই লজ্জিত হয় এবং সে সবাইকে আসল সত্যিটা বলে। তারপর সে সবার কাছে ক্ষমা চায়। সুমনার বোকামোর জন্য সবাই খুব হাসাহাসি করে এবং তাকে ক্ষমা করে দেয়। সুস্মিতা দেবী তার 5 মেয়ে নন্দিনী, পিউ, পায়েল, ফুলকি ও নিহাকে নিয়ে ছোট্ট এক গ্রামে বসবাস করে। সুস্মিতা দেবী দর্জির মেশিনে কাজ করে যেমন হোক করে 5 মেয়ের পেট ভরাতো। গরিব দারিদ্র হওয়ার কারণে গ্রামের কেউই তাদেরকে ভালো চোখে দেখতো না। সকলেই তাদেরকে অপমান অত্যাচার করত। সুস্মিতা দেবীর 5 মেয়ের বয়স ছোট হলেও বয়সের তুলনায় তাদের মাথার চুল অনেক ঘন আর লম্বা। সেটা দেখে কেউ কেউ ভালো বলে, আবার কেউ কেউ ডাইন বলে তাদের 5 বোনকে অপমান করে। এরকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন গ্রামের জমিদার বাবুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে সকলেই নিমন্ত্রণ ছিল। সুস্মিতা দেবী তার 5 মেয়েকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠানে গিয়ে সুস্মিতা দেবীর 5 মেয়ে খাবার দাবার দেখে একদম অবাক হয়ে যায় এবং তারা বলে, দিদি দিদি, এখানে কত সুন্দর সুন্দর খাবার, দেখো আমার তো দেখেই খেতে মন যাচ্ছে, জিভে জল চলে এসেছে। দিদি, এখান থেকে তুলে নিয়ে আমাকে এটা দাও না। না রে বোন, আর একটুখানি অপেক্ষা কর, মা আমাদের 5 জনকে সব দেবে। আমরা তো এখানেই বিয়ের অনুষ্ঠান দেখতে আর খেতেই এসেছি। দাঁড়া না, যখন সকলে খাবে তখন মা আমাদেরকেও খেতে দেবে। কিন্তু দিদি, আমার খুব জোরে খিদে পেয়েছে। কখন ধরে এরকম দাঁড়িয়ে আছি বলো তো? তোমার কি খিদে পাচ্ছে না? আচ্ছা তুমি না হয় বড়, তার জন্য তোমার খিদে পাচ্ছে না, কিন্তু নিহার আমি তো অনেক ছোট, তার জন্য আমাদের খিদে পাচ্ছে। আর সামনে এত সুস্বাদু খাবার দেখলে তো খিদে পাবে দিদি। হ্যাঁ, তোদের কথা নন্দিনী দিদি সবই বুঝতে পেরেছে। তোদের এই ভালো খাবারগুলোকে দেখে খিদে পেয়েছে, ওই জন্যই তো খিদে পেয়েছে করছিস। না হলে বাড়িতে তো কই একবারও বলিস না। দিদি, মা তো আমাদের বাড়িতে এরকম কখনো রান্না করে সুস্বাদু খাবার খাওয়ায় না। যদি রান্না করতো তাহলে আমরা আর কখনোই না বলতাম না। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, কিন্তু দেখ, মায়ের কাছে এত সুস্বাদু খাবার রান্না করার মতো টাকা থাকে না, শুকনো রুটি খেতে দেয়। যদি মায়ের কাছে টাকা থাকতো তাহলে কি মা আমাদের এসব খাওয়াতো না বল? আচ্ছা দাঁড়া, তোদের খিদে পেয়েছে, আমি মাকে ডাকছি। এই বলে নন্দিনী যখন তার মাকে অন্য দিক থেকে ডাকতে যায়, তখন বাচ্চা নিহার লোভ সামলাতে না পেরে খাবারে হাত দিতে যায়। তখনই সেখানে জমিদার বাবুর একমাত্র ছেলে রাজীব চলে আসে আর নিহাকে বলে, এই তোরা খাবার দাবারে এইভাবে হাত দিচ্ছিস কেন? তোরা কি খাবার খেতে এসেছিস নাকি? এত ভালো ভালো খাবার দেখে তোরা লোভ সামলাতে পারছিস না? বাবারে বাবা, এইসব ভিখারিগুলোকে কেন নিমন্ত্রণ করে কে জানে। দাদা, তুমি আমার ছোট বোনদেরকে এরকম ভাবে বলছো কেন? আসলে আমার ছোট বোনেদের অনেক খিদে পেয়েছিল, তাই জন্য ওরা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওকে দয়া করে ক্ষমা করে দাও, আর ওরা এরকম করবে না। এই বোন, চুপ করে এখানে দাঁড়া, মা আসলে খাবার দেবে। পায়েলের মুখে এরকম কথা শুনে রাজীব রেগে যায়। তখন রাজীব পায়েলের লম্বা চুলের মুঠি ধরে তাকে টেনে টেনে অনুষ্ঠান বাড়ির বাইরে নিয়ে যায়। তাদের পিছন পিছন আরো বাকি 3 বোন চলে যায়। এদিকে নন্দিনী তার মাকে নিয়ে বোনেদেরকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়। তখন পায়েল চিৎকার করে তার মাকে বলে, মা দেখো না, এই দাদাটা আমার চুলের মুঠিটা কত জোরে ধরে রয়েছে, আমাকে ছেড়ে দিতে বলো না, আমি তো কিছুই করিনি।
আমি শুধু বোনের জন্য বলেছিলাম। দাদা লাগছে, আমার চুলটা ছাড়ো। দয়া করে আমার ছোট মেয়েটাকে ছেড়ে দাও তোমরা। আমার মেয়েটা কি এমন দোষ করেছে? যদি তোমরা বলো তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। ও তো বাচ্চা, বাচ্চা মানেই তো ভুল হতে পারে। একটু বুঝিয়ে বললেই তো পারতে, বলো। এই তোরা আমার ভুল ঠিক শেখাচ্ছিস? জানিস আমার বাবাকে? আমার বাবা এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এক্ষুনি চাইলে তোদেরকে জেলের ঘানি টানাতে পারি। শুধু আজকে আমার বোনের বিয়ে বলে তাই এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চাই না। এক্ষুনি তোরা এখান থেকে বেরিয়ে যা। তোদের মতো ভিখারিদের নেমন্তন্ন করাই উচিত না। এই বলে রাজীব তাদের ঘাড় ধাক্কা দিয়ে নিমন্ত্রণ বাড়ি থেকে বার করে দেয়। তখন সুস্মিতা দেবী তার 5 মেয়েরা খাবার না খেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। কিছুটা আসার পর তারা দেখে যে রাস্তার পাশে এক দোকানে ডাস্টবিনের কাছে কিছু একটা খাবার পড়ে রয়েছে, যেটা দেখে নেহা সেদিকে এগিয়ে আসে আর বলে, মা, বিয়ে বাড়িতে সুস্বাদু খাবার খাওয়া হয়নি তো কি হয়েছে? দেখো এখানে কত খাবার পড়ে রয়েছে। হয়তো ধনী লোকেরা এই খাবারগুলোকে অর্ধেক খেয়ে ফেরত দিয়ে চলে গিয়েছে, অর্ধেক করে খেয়েই চলে গেছে। মা, এগুলো খেয়ে আজকে রাতটা চালিয়ে নেওয়া যাবে। ছোট বাচ্চা নেহার মুখে এইসব কথা শুনে সুস্মিতা দেবী কান্নায় ভেঙে পড়ে। তখন সে আর কিছুই বলতে পারে না। সেই এঁটো খাবারগুলো তার 5 মেয়ে খেয়ে নেয়। তারপর তারা বাড়ি ফিরে আসে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুস্মিতা দেবী যখন মেশিনে জামা সেলাই করছিল, তখন তার হঠাৎ করে মেশিনটা খারাপ হয়ে যায়। তারপর সে চিন্তার মধ্যে পড়ে যায়। হে ঈশ্বর, তুমি আমার মেশিনে কি করলে গো? আমার মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আমার 5 সন্তানকে কি খাবার খাওয়াবো? এই একমাত্রই তো মেশিন আছে আমার, যেখানে আমি টাকা রোজগার করতে পারি, আমার 5 মেয়ের পেট ভরাতে পারি। আর এটাও যদি এখন খারাপ হয়ে পড়ে তাহলে আমি কি করে যে আমার সেলাই করব? আর আমার হাতে কি করে টাকা পয়সা আসবে? সুস্মিতা দেবী যখন এসবই কথা ভাবছিল, তখন নেহার ফুলকি তার কাছে আসে আর বলে, মা, তুমি কি এত ভাবনা চিন্তা করছো? মেশিনের আবার কি হলো শুনতে পেলাম, তাই তোমার কাছে ছুটে এলাম। ভাবলাম তুমি হয়তো কিছু সুস্বাদু রান্না করেছো, কিন্তু তুমি তো মেশিনের কাছেই বসে রয়েছো। দেখলি তো, তোকে বললাম না মা রান্না করেনি? তুই তবুও খেলা ছেড়ে এখানে চলে আসলি। এবারে ওরা আমাদেরকে খেলতেই নেবে না। মা, আজ তুমি আমাদের জন্য কি রান্না করবে? মা, সেদিনকে তো বিয়ে বাড়িতে কোনো খাবারই জুটলো না আমাদের। তুমি আজকে বিয়ে বাড়ির মতো সুস্বাদু খাবার বানাও না আমাদের বাড়িতে, তাহলে আজকে আমরা অনেক ভালোভাবে খাবারগুলো খেতে পারবো। 2 বাচ্চার মুখে সব কথা শুনে সুস্মিতা দেবীর চোখে জল চলে আসে। তখন সে চোখে জল নিয়ে বলে, আমার বাচ্চারা, তোদের জন্য আমি ঠিকভাবে খাবারটাও জোগাড় করতে পারছি না। আসলে আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, সেটাই বসে বসে আমি ভাবছি। মেশিনটা যেমন করে হোক ঠিক করতে হবে আমাকে, তবে আমি তোদেরকে অত ভালো ভালো খাবার খাওয়াতে পারবো, না হলে সত্যি আমি খাবার খাওয়াতেই পারবো না তোদেরকে। সুস্মিতা দেবী যখন তার 2 মেয়েকে এসব কথা বলছিল, তখন তার বাকি 3 মেয়েরাও সেখানে এসে হাজির হয় আর বলে, মা, তোমার মেশিন খারাপ হয়ে গেছে? যা, এখন কি করে হবে তাহলে? আচ্ছা মা, তুমি তো আমাদের কত সুন্দরভাবে মাথা আঁচড়ে দাও, মাথা বেঁধেও দিতে পারো, আর কত সুন্দর করে ডিজাইনও করে দিতে পারো। তুমি এই কাজটা অন্য কোথাও গিয়ে যদি করো তাহলে তো পয়সা পাবে। না রে মা, আমার মতো গরিব বউয়ের কাছে কেউই তাদের চুল বাঁধতে আসবে না, কারণ সকলেই তো দেখেছিস আমাদেরকে কিরকম ভাবে কিরকম চোখে দেখে। তাদের গায়ে হাত দিলেও তারা কত কথাই শুনিয়ে দেয়, আর আমি যদি তাদের মাথা বেঁধে দিতে চাই তাহলে আরোই কত কিরাও শোনাবে। মা, তাহলে তো আর কিছুই করার নেই। কিন্তু মা, আরেকটা বুদ্ধি আছে। আমার মাথাতে, মানে আমাদের 5 বোনের তো কত বড় লম্বা চুল। তুমি যদি আমাদের 5 বোনের লম্বা চুল কেটে বিক্রি করে দাও, তাহলে আমাদের এই চুলগুলো আবার পরচুল হয়ে যাবে, আর চুলের দোকানে বিক্রি করলে অনেক টাকা পেয়ে যাবে। তুমি বরং সেটাই করো। কি বলছিস কি তোরা? এসব আবার হয় নাকি? তোদের এত সুন্দর ঘন লম্বা চুল, আর আমি সেগুলোকে কেটে ফেলবো? না 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 না, আমি এটা কখনোই করতে পারবো না। ছোটবেলা থেকে তোদের এই চুলগুলোকে আমি বিনুনি করে দিয়েছি, নিজের হাতে তেল দিয়ে ভালো করে বেঁধে দিতাম, আর সেই চুল আমি নিজের হাতে কেটে দেব? না না মা, আমাকে ক্ষমা কর তোরা। এই বলে সুস্মিতা দেবী তার 5 মেয়ের সামনে কান্নাকাটি করতে থাকে। এরকম ভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করেই গ্রামের এক ধনী ব্যক্তি অ্যানাউন্সমেন্ট করে,
শুনুন শুনুন, আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা। আমাদের গ্রামে যদি কেউ লম্বা চুল থাকে সে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কারণ এই প্রতিযোগিতায় হচ্ছে লম্বা চুল নিয়ে। যাদের যত লম্বা চুল হবে তারাই প্রতিযোগিতায় প্রথম হবে আর জিতে নেবে অনেক টাকা। আসুন আসুন, আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে আসুন, আর কিছুক্ষণের মধ্যে নামের তালিকা ভরে যাবে। আপনি যদি দেরি করেন তাহলে আর নাম দিতে পারবেন না। চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। এই কথা শুনে সুস্মিতা দেবী এবং সুস্মিতা দেবীর 5 মেয়ে খুবই খুশি হয়ে যায় এবং তারা অংশগ্রহণ করবে বলে ঠিক করে ফেলে। গরিব দর্জিমা তার 5 মেয়েকে জামা তৈরি করে দেবে বলে ভাবে। মেশিনটা যেমন হোক করে নিজেই ঠিক করে 5 মেয়ের জন্য জামা তৈরি করে ফেলে। তারপর প্রতিযোগিতার দিন চলে আসে আর তারা 5 বোনে যখন সকলের সামনে স্টেজে আসে আর লম্বা চুল দেখায়, সকলেই অবাক হয়ে যায়। সব থেকে লম্বা চুল তাদের 5 বোনেরই ছিল, যার কারণে তারাই ফার্স্ট হয় এবং তারা অনেক টাকা জিতে ফেলে। এরপর সেই টাকা দিয়ে সুস্মিতা দেবী এবং তার 5 মেয়ে জামা সেলাইয়ের বড় দোকান খুলে ফেলে আর সেখানে অনেক জামা কাপড় সেলাই করতে থাকে।